আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ট্রাম্প কি ধীরে ধীরে বুঝতে পারছেন যে তার ভারতবর্ষ এবং বাংলাদেশকে ঘিরে যে নীতি, সঙ্গে মায়ানমার, সেই নীতি ভারতবর্ষকে চটিয়ে হবে না। ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করেছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে দিয়ে বলা যায়। অন্যদিকে ট্যারিফ, তারপর রাশিয়ার তেলের কেনার ওপরে তার একেবারে অত্যাধিক ট্যারিফের সেই হুঙ্কার, কখনো 100%, কখনো 500%। দেখছে কোনো দিকে কোনো লাভ হচ্ছে না। চীনের দিকে ভারত না ঝুঁকলেও কাছাকাছি একটা ভারত চীন সম্পর্ক তৈরি হচ্ছে, কারণ বর্ডার ডিসপুটটা মিটে গিয়েছে। কিন্তু চীনও কি থেমে আছে? আন্তর্জাতিক কূটনীতিতে কেউ কিন্তু নিজের জমি এক বিন্দু ছাড়ে না, চীন তো ছাড়েই না। ভারতও সঙ্গে সঙ্গে লেগে আছে। এখন আগে আমি আমেরিকার কথাটা বলে নিই। আমেরিকার আমাদের রাষ্ট্রদূত, যিনি সার্জিও গোর, তিনি সম্প্রতি বলেছেন, US Ambassador to India Sergio Gore recently held a high-level discussion with Indian counterpart Union Commerce Minister Piyush Goyal, dismissing reports of a deadlock in bilateral trade negotiations. অর্থাৎ ট্রেড নেগোসিয়েশন যে তার হচ্ছে না ভারতের সঙ্গে, একটা ডেডলক হয়ে আছে। এত যে G7 তেল পারলেন, মাই গ্রেট ফ্রেন্ড, এ টাফ নেগোসিয়েটার, গ্রেট ম্যান বলে ট্রাম্প যে এত সুখ্যাতি করলেন, হ্যান্ডশেক ছাড়া তো গলায় গলায় তো মেলা হলো না। অর্থাৎ মোদিজি ওই বলেছেন, একবার অবিশ্বাসের পাত্র হয়ে গেলে মোদিজি আর বিশ্বাস করবেন না, যেমন বিএনপিকে আর বিশ্বাস করছেন না। আমি বলি না, কূটনীতিতে প্রতি মুহূর্তে খেলা চেঞ্জ হচ্ছে। এখন ভারতকে খুশি করার জন্য ট্রাম্প উঠে পড়ে লেগেছে। তিনি ভারত আসার ইচ্ছা প্রকাশ করেছেন G7 মিটিংয়েই, পার্শ্ব বৈঠকে। ভারত হ্যাঁ না কিছুই বলেনি, একটা আমন্ত্রণ পত্রও পাঠায়নি যে আপনি আসুন। এবারে আসি চায়না প্রসঙ্গে। চায়না ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নানান রকম চুক্তি করছে। সেটা আপনার তিস্তা ব্যারেজ হোক, আপনার ফাইটার জেট হোক, আপনার এডি সিস্টেম হোক, নানান রকম সমঝোতাপত্র তৈরি হচ্ছে। এটা না আমেরিকা ভালো চোখে দেখছে, না ভারত ভালো চোখে দেখছে। ভারত মুখে কিছু বলে না। ভারত কি করেছে, গ্রেট নিকোবর আইল্যান্ড, যেটা মালাক্কা স্টেট, তার একেবারে কাছাকাছি, সেই মালাক্কা স্টেটের কাছাকাছি গ্রেট নিকোবরে ভারত কি করছে শুনুন। ভারত মহাসাগরে নিজের ক্ষমতা বাড়াতে এবং দেশের অর্থনৈতিক প্রতিরক্ষা মজবুত করতে ভারত সরকার গ্রেট নিকোবর এবং লাক্ষাদ্বীপের মতো দূরবর্তী দ্বীপগুলিতে প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অর্থ লগ্নি বা বিনিয়োগ করছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য দ্বীপগুলির পরিকাঠামো উন্নত করা এবং
আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। মূল উন্নয়ন প্রকল্প সমূহ গ্রেট নিকোবর মেগা প্রকল্প প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার, মানে হচ্ছে আপনার 90,000 কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে কি থাকছে? ট্রান্সশিপমেন্ট পোর্ট, মালাক্কা প্রণালীর কাছে একটি বিশাল কন্টেনার টার্মিনাল, বিমানবন্দর, বিদ্যুৎ, একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর এবং গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, লাক্ষাদ্বীপে পর্যটন কেন্দ্র করবে এবং লাক্ষাদ্বীপে যেটা প্ল্যানে আছে সেখানেও একটা সমুদ্র বন্দর করা হবে, যেটা এখানে উল্লেখ করা নেই। কৌশলগত পরিবেশ প্রভাব কি পড়বে? মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থান হওয়া একটি সামুদ্রিক বাণিজ্যের নজরদারি এবং দেশের সুরক্ষা ব্যবস্থায় সাহায্য করবে। এই যে মালাক্কা প্রণালী আছে না, এই মালাক্কা প্রণালী হচ্ছে ভারতের একেবারে গ্রেট নিকোবরের একেবারে সামনে 100 কিলোমিটারের দূরে। আর চীন বলে রেখে দিয়েছে যে এই মালাক্কা প্রণালী হচ্ছে আমাদের রেড লাইন। মালাক্কা প্রণালী দিয়েই একমাত্র চীনের জাহাজ বেরোতে পারে। চায়না সি হয়ে চীনের জাহাজ একমাত্র ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে আটলান্টিকে যেতে পারে এই মালাক্কা স্ট্রেট দিয়ে। এখন কোনোভাবে যদি ভারত 100 কিলোমিটারের মধ্যে যে কোনো পাল্লার মিসাইল রেখে দিল এবং যুদ্ধপথ নিয়ে গিয়ে ওখানে আটকে দিল, চীন বেরোবে কি করে? তার জন্যই চীন ওই আপনাদের বাংলাদেশের মংলা বন্দর নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যে একটা বাইপাস করা থাক। ভেতরে ভেতরে সব খেলা চলছে, ভারত মুখে কিছু বলছে না, কিন্তু চীন যেমন পেছনে পেছনে খেলছে বাংলাদেশের হয়ে, ভারত তেমনি নিজের নিরাপত্তার স্বার্থ দেখিয়ে ভারত চীনকে ব্লক করার চেষ্টা করছে। এই হচ্ছে কূটনৈতিক খেলা। এখন এই খেলায় সব থেকে বেশি অপাঙ্ক্তেয় হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কাকে ক্ষুব্ধ করেননি? তিনি রাশিয়াকে ক্ষুব্ধ করেছেন, তিনি চীনকে ক্ষুব্ধ করেছেন, তিনি ভারতকে ক্ষুব্ধ করেছেন। এখন যে ট্যারিফ না, যেটা 200% না 500% হুঙ্কার দিয়েছেন, সেটা এখন বলছে আমরা 10% অথবা 5% নিয়ে আসবো। পীযূষ গোয়ালকে বলেছেন সার্জিও গোর। দয়া করে ডেডলকটা ছাড়ান, দেশের মানুষ তো খেতে পাচ্ছে না। মানুষ যদি খাবার না পায়, মশলাপাতি না পায়, দুগ্ধজাত প্রোডাক্ট যদি না পায়, যেটা ম্যাক্সিমাম ভারত এবং কলম্বিয়া থেকে আসে, ভারতটা ম্যাক্সিমাম শাক সবজি যাই বলুন না কেন সব ভারত থেকে যায়, মাছ মাংস সব। এখন পুরোটা ডেডলক হয়ে রয়েছে। ওয়ালমার্টে গেলে আপনি দেখবেন থরে থরে সমস্ত ফাঁকা, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলম্বিয়ান, যেগুলো ওরা পছন্দ করে। কলম্বিয়া ক্যাবেজ, যে আপনার মানে বাঁধাকপি, ফুলকপি, আলু তো জঘন্য, এত লম্বা লম্বা গাজর, হাইব্রিড গাজর খেতে চায় না ওরা, ও যে স্যালাড ছাড়া তাদের চলে না। ইন্ডিয়ান কুকুম্বার মানে শসা ছাড়া তাদের মুখে রোচে না। কাবুলের বেদানা তো কাবুল থেকে সোজা আসে না, বা কাবুল থেকে যত আনার থেকে আরম্ভ করে যত আপনার আখরোট ফাকরোট সমস্ত তো ভারত হয়ে আসে, ভারত হয়ে যায় আমেরিকাতে।
ভারতের সঙ্গে যদি ট্রেড ডেডলক হয়ে থাকে, তাহলে না পাবে কাজু, না পাবে পেস্তা, না পাবে বাদাম, না পাবে আখরোট, কিছুই পাবে না, পাচ্ছে না। সেক্ষেত্রে প্যাচে পড়ে আছে কে? প্যাচে পড়ে আছে আমেরিকা, আর মধ্যিখানে রয়ে গেছে বাংলাদেশ। প্রথমে বাংলাদেশে ইউনূস সরকারকে নিয়ে এলো, ইউনূস সরকার এসে তো পুরো ব্যর্থ হয়ে গেল, দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করলো। তারপরেতে ভারতের শরণাপন্ন হয়ে ভারত এবং আমেরিকা মিলে বিএনপিকে ক্ষমতায় বসালো, তারেক রহমানকে রীতিমতো মুচলেকা লিখিয়ে। এখন সে তারেক রহমানও গদ্দারি করেছে। তারেক রহমান কি করেছেন? চীনের কোলে উঠে গিয়ে বসেছেন। তার ফলেই এই সার্জিও গোড়ের এই সফর, এবং সেখানে সফরে যা যা আলোচনা হবে সে সবই তো প্রকাশ পাবে ধীরে ধীরে। তখন দেখবেন আপনাদের উপরে চাপটা কিরাম আসে। আমি যেটা বলেছিলাম না, দীর্ঘদিন ধরে বলে আসছি, চাপ কতটা বাড়বে। ট্রাম্প আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, মোদিজি ডাকছেন না। এটা ট্রাম্পের কাছে যে কতটা অপমানজনক সেটা আর কেউ না জানুক, কেউ না বুঝুক, অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের সঙ্গে গদ্দারি করার ফল কি কি হতে পারে, আর ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, চীন কি খেলছে বাংলাদেশের সঙ্গে এবং ভারতের সঙ্গে এবং মায়ানমারে, ব্যাকডোরে মায়ানমারের সঙ্গে। তার জন্য ভারত যেটা করছে সেটাও আপনাদের পরিষ্কার বলে দিলাম। জিও পলিটিক্যালি জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় যার ফেরার কথা, তিনি ক্যামোফ্লেজিং ওয়েতে এমন ভাবে ফিরবেন যে আপনারা ধরতে পারবেন না। ক্যামোফ্লেজিং ওয়েতে সেটা কি আমি নিজেও জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারেক রহমান কখনো ওয়াকারুজ্জামানের বিষয়ে সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি মনে করেছেন যে এই যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকারের যেদিন পতন হবে সেদিন বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীকে সেনা সদরে ডেকে আনলেন, এবং ডেকে আনলেন আরো অনেক অনেক ছোটখাটো ইসলামপন্থী দলকে ডেকে আনলেন, ওই ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের এবং এমন বুদ্ধিজীবীদের মানে আসিফ নজরুলের মতো, যারা কিনা নিজেরাই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা হয়ে বসতে চান। এসব করে একটা অরাজনৈতিক সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছেন ওয়াকারুজ্জামান নিজে। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময় ফুরিয়ে আসছে। বিভিন্ন সূত্র থেকে এ বিষয়টা স্পষ্টভাবেই জানা যাচ্ছে যে তারেক রহমান আপাতত শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দিয়েই থামতে চাইছেন না। তিনি এই সময়ে তার পুরো সরকারকেই সংহত করতে চান। কাজেই প্রশাসনে যেমন তেমনিভাবে সামরিক প্রশাসনেও সর্বোচ্চ পদে শেখ হাসিনা নিযুক্ত সেনাপ্রধানকে রেখে তিনি কিছুতেই স্বস্তি বোধ করছেন না, এবং তিনি মনে করছেন না বা তার পরামর্শকরা মনে করছেন না যে শুধুমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়াই তার প্রশাসনকে সম্পূর্ণত শেখ হাসিনার প্রভাব মুক্ত করতে পারবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সম্ভবত তাকে যে পদত্যাগ করতে হবে এ বিষয়টা এরই মধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। তিনি তুরস্ক যাওয়ার আগের দিন রাতে হঠাৎ করেই তাকে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বাসভাজন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের বাড়িতে নৈশভোজে ডাকা হয়। এই নৈশভোজের আগে কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই শামসুল ইসলাম ভারতে ঘুরে আসার পর এবং ভারতে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে একটা সংক্ষিপ্ত বৈঠক বিমস্টেক ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের সাইডলাইনে করতে পারবার পর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল
শামসুল ইসলাম যে ফিরে এসে ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সাক্ষাৎটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলেন। ওয়াকারুজ্জামান তুরস্ক চলে যাওয়ার আগে সেটাকে অনেকেই একটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন। বিশেষ করে 20 তারিখে ওয়াকারুজ্জামান তুরস্ক চলে যাওয়ার পরই বাংলাদেশ জুড়ে এ খবর চাউর হয়ে যায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদ ছেড়ে দিতে হবে, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই 5ই আগস্টে 3 বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে দেশের ভার নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলেছেন। তারা একটা সরকার গঠন করবেন থেকে শুরু করে সকল কার্যক্রম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরাসরি সমর্থনে পরামর্শক্রমেই করছিলেন, সেটা এমনকি তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে গত বছর ডিসেম্বরেই বলে দিয়েছিলেন। এরপর কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি একথা স্পষ্ট করেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সবসময় পরামর্শ, সমর্থন এবং সুরক্ষা দিয়ে এসেছেন। এহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তখনই সরে যেতে বলা হলো যখন ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে গেছেন, এবং এমন তাড়াহুড়ো করিয়ে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হলো যে তাকে যেহেতু পদত্যাগ পত্র দিতে হবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে, কাজেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ছিলেন আবার ব্যাংককে, থাইল্যান্ডে চিকিৎসার জন্য। তাকে তার সফর 2 দিন সংক্ষিপ্ত করিয়ে ঢাকা ফিরিয়ে আনা হলো। এসব দেখে পর্যবেক্ষকরা এবং সামরিক বিভিন্ন সূত্রে স্পষ্টতই এটা বলা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টা নিয়ে কোনো সমঝোতা, কোনো দেন দরবার, কোনো দর কষাকষি এসব এড়িয়ে যেতে আপাতত এই ব্যবস্থাটা নিয়েছেন যে যখন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দল বল নিয়ে রাষ্ট্রীয় সফরেই মানে সরকারি কাজেই তুরস্ক গেছেন, তখন কয়েকদিনের মধ্যে সারপ্রাইজের মতো তিনি পদত্যাগ করবেন এ খবর চাউর করে দিয়ে বিপুল চাপ সৃষ্টি করে একেবারে মানে বিদায় করে দেওয়া হয়েছে। এখন যেমন শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় দেওয়ার আগে এমন খবর রটানো হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাকি লন্ডন পর্যন্ত যেতে হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে, এবং সেই তথ্য গোয়েন্দাদের কাছে আসাই তাকে এখনই পত্রপাঠ বিদায় করে দেওয়া হচ্ছে। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু হাসনাত আব্দুল্লাহরা এনেছিল সেই 2025-এর মার্চে, যখন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বললেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে সেনা সদরে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পরিসর তৈরি করার অনুরোধ করছেন, এবং সেনাবাহিনী, সেনাপ্রধান সব ভারত, শেখ হাসিনা, আওয়ামী লীগ এদের কথায় চলছে। কাজেই ওয়াকারুজ্জামানের যে টলমাটাল অবস্থা সৃষ্টি হতে পারে ঠিক শাহাবুদ্দিন চুপ্পুর মতোই একটা নির্বাচিত সরকার এলে সেটাও ধারণা করা যাচ্ছিল। বিশেষ করে বিএনপি, তারেক রহমান কখনো ওয়াকারুজ্জামানের বিষয়ে সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি মনে করেছেন যে এই যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকারের যেদিন পতন হবে সেদিন বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীকে সেনা সদরে ডেকে আনলেন, এবং ডেকে আনলেন আরো অনেক ছোটখাটো ইসলামপন্থী দলকে, ডেকে আনলেন ওই ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের এবং এমন বুদ্ধিজীবীদের মানে আসিফ নজরুলের মতো যারা কিনা নিজেরাই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা হয়ে বসতে চান। এসব করে একটা অরাজনৈতিক সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছেন ওয়াকারুজ্জামান নিজে। ওয়াকারুজ্জামানের কারণে জামায়াতে ইসলামী 2024-এর 5ই আগস্টের পর বিএনপির যখন একার মাঠ পাওয়ার কথা ছিল তখন এত বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জন্ম হয়েছে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদদের জাতীয় নাগরিক পার্টি, সরাসরি ইউনূসের তত্ত্বাবধানে সরকারের পৃষ্ঠপোষকতায়, যে সরকারটা ওয়াকারুজ্জামান নিজে গঠন করে দিয়েছিলেন। তারেক রহমান যে সন্তুষ্ট না ওয়াকারুজ্জামানের ওই সরকার গঠন নিয়ে, সেটা কিন্তু অনেক দফায় বিএনপির তরফে সালাউদ্দিন আহমেদ এবং কি 2025-এ কয়েক দফায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তারা জানতেন না, তারা রাজি হয়েছেন কিন্তু তারা জানতেন না যে
ইউনূস সাহেব এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন। তারা জানতেন না ছাত্ররা সেই সরকারে একটা পদ নেবে এবং তারাই আবার রাজনৈতিক দল গঠন করে পরবর্তী নির্বাচনে অংশ নিতে চাইবে। সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন তারা জানতেন না এমন একটা সরকার সামনে চলে আসবে যারা এসে এই তরুণরা বারবার বলবেন নির্বাচন চাই না, সংস্কার আগে তারপরে নির্বাচন, এই একই কথা জামায়াতে ইসলামীও বলবে। এবং তারা জানতেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় প্রশাসনে, বিচার বিভাগে সকল গুরুত্বপূর্ণ পদে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গে পদ ভাগাভাগি করে নিতে হবে এবং এখন পর্যন্ত সেই ভাগাভাগির রাজনীতি করে যেতে হবে। যখন বিএনপি মনে করত যে 16-17 বছর ধরে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির নেতৃত্ব দিয়ে আসার পর আওয়ামী লীগ সরকারের যেদিন পতন হবে সেদিন বিএনপি একটা নিরঙ্কুশ ক্ষমতার কেন্দ্রে বসবে। কাজেই ওয়াকারুজ্জামানের ওই যে সকল রাজনৈতিক দলকে ডেকে এনে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে আলোচনার নামে ইউনূস সাহেবকে বিদেশ থেকে উড়িয়ে এনে একটা অরাজনৈতিক সরকার এবং তাতে ছাত্রদের অন্তর্ভুক্ত করে দেওয়ার ফর্মুলাটাতে যে তারেক রহমান সন্তুষ্ট নন তার প্রমাণ। ওই কাজটা করতে ওয়াকারুজ্জামান সেনা সদরে বিএনপির যেই নেতাকে ডেকে এনেছিলেন, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি খালেদা জিয়ার দীর্ঘ সময়ের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, সেই ফজলে এলাহি আকবরকেও কিন্তু বিএনপি থেকে একেবারে ছাঁটাই করে দিয়েছেন তারেক রহমান বাংলাদেশে ফেরা মাত্র সেই ডিসেম্বর মাসেই। কাজেই ওয়াকারুজ্জামান ঘনিষ্ঠ বিএনপির ব্যক্তিবর্গ কাউকে যে তারেক রহমান পছন্দ করেন না তার আরেকটা বড় কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় বিভিন্ন দফায় যখন ওয়াকারুজ্জামানের সঙ্গে 2024-এর আগস্টের পর থেকে 2025-এর ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরতে না পারা পর্যন্ত যোগাযোগের চেষ্টা করতেন, যখন কিনা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মনে করে দেখেন বিভিন্ন সময় হঠাৎ সেনা সদরে চলে যেতেন এবং তাদের সাক্ষাৎ হতো সেনা প্রধানের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের, কিংবা হাসনাত সার্জিসকে তিনি পুত্রবধ জেনে ছেলের জ্ঞানে সেনা সদরে ডেকে ডিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেন, কিংবা 2025-এর আগস্টে জাতীয় নাগরিক পার্টির এই নেতৃবৃন্দ যখন বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে টুঙ্গিপাড়া গেলেন তখন তিনি গুলি করে 5 জনকে হত্যা করে রীতিমতো সেনা গাড়িতে করে এই হাসনাত সার্জিসদেরকে প্রহরা দিয়ে কোনো মতে জনরোষ থেকে বাঁচিয়ে ঢাকা নিয়ে এলেন। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বর্ষিয়ান নেতা, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের পর যিনি ছিলেন তখন ঢাকায়, তাকে দিনের পর দিন সাক্ষাতের কোনো সুযোগ দেন নাই ওয়াকারুজ্জামান 2024-2025 জুড়ে। এই পরিস্থিতিতে তারেক রহমান ক্ষমতায় এসেছেন যখন 2025-এর ডিসেম্বরে, যখন সেনাবাহিনীর তরফেও তার দেশে আসার প্রতি নিষেধাজ্ঞা উঠে গেছে এবং তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের পাশে আছেন, বিএনপিকে ক্ষমতায় আনতেই তারাও কাজ করছেন, এমন একটা অবস্থান যখন নিয়েছেন এবং নির্বাচনের পর থেকে বিএনপি নেতারা মুখে বলছেন বটে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনী যদি এমন কার্যকর ভূমিকা না নিত তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিছুতেই নির্বাচনটা ভালোভাবে সম্পন্ন করে বিএনপি ক্ষমতা গ্রহণ করতে পারত না। কিন্তু তারেক রহমান জানেন নির্বাচনটা পিছিয়ে দিতে অনির্দিষ্টকালের জন্য, এমনকি 18ই ডিসেম্বর হাদির মৃত্যুর পরেও ঢাকা শহর জুড়ে কি ধরনের তাণ্ডব ঘটানো হয়েছিল। ঢাকা শহর জুড়ে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবনে। কাজে তারেক রহমান জানেন ওয়াকারুজ্জামান যে কোন দলে খেলছিলেন সেটাতে কিছুতেই বিশ্বাস রাখা যায় না। তিনি যেমন 2024 সালের আগস্টের 3 তারিখেই যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি শেখ হাসিনার দলে খেলবেন না, সেটা শেখ হাসিনা জানতেন না বা বিশ্বাস করতে চান নাই আগস্টের 5 তারিখ পর্যন্ত। তেমনি ভাবে এই ওয়াকারুজ্জামান এখন বলছেন বটে যে তিনি শক্ত হাতে দাঁড়িয়েছিলেন বলেই বিএনপি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনে ক্ষমতায় আসতে পেরেছে, কিন্তু তিনি যে শেষ মুহূর্ত পর্যন্ত কার দলে খেলছিলেন সেটা তারেক রহমান
কিছুতেই বিশ্বাস রাখতে পারেন না। বিশেষ করে তারেক রহমান যেহেতু বিশ্বাস রাখেন যে ওয়াকারুজ্জামানের প্রত্যক্ষ মদত ছাড়া কিছুতেই জামায়াত এতটা শক্তি সঞ্চয় করতে পারত না। সে কারণে এমনকি মায়ের বিশ্বস্ত ফজলে এলাহি আকবরকে বাদ দিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ করেছেন, নিজের নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্বে নিযুক্ত করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে। এই শামসুল ইসলামের ওপর এমনকি তারেক রহমানের স্ত্রী জোবায়েদা রহমানও অত্যন্ত ভরসা রাখেন। স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে এই নিয়োগের ঘটনা ঘটেছে, কারণ জোবায়েদা রহমান তারেক রহমান দম্পতি ভুলতে পারেন না 2007 সালের 1/11 পর কি ভয়াবহ ধরনের প্রতিহিংসার তারা এই সেনাবাহিনীর দ্বারা শিকার হয়েছিলেন, এবং সেই প্রতিহিংসার জেরে যে 17 বছর তারা আর দেশে ফিরতে পারেন নাই। সে কারণে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সংক্ষিপ্ত হলেও একটা সাক্ষাৎ পেয়েছেন, মানে আলোচনার একটা চ্যানেল খুলতে পেরেছেন, যখন কিনা ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের নতুন নিযুক্ত যেই সেনাপ্রধান তার এখনো কোনো আলোচনার চ্যানেলও খোলে নাই, তখন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের ভারত সফর থেকে এসে ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা জরুরি বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং অনেকেই বলছেন তারেক রহমান শুধু যে নিজে সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতভাবে হাজির হচ্ছেন সেনাবাহিনীর ভেতরে তার কমান্ড স্পষ্ট করতে, তাই নয়, সর্বত্র তিনি প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকেও তার পাশে রাখছেন। অন্যদিকে ওয়াকারুজ্জামান তার বেশভূষায় পরিবর্তন এনে এবং শিখা অনির্বাণ বন্ধ করার একটা ব্যবস্থা নিয়ে চেষ্টা করেছিলেন বটে একটা ভিন্ন পক্ষকে তার পক্ষে দাঁড় করাতে, কিন্তু সেই পক্ষটি যাদেরকে যেই 150 জনকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়েছেন ওয়াকারুজ্জামান সম্প্রতি 3 বাহিনী থেকে, সেই ভূতাপেক্ষা পদোন্নতি প্রাপ্তদের একজন কর্নেল হাসিনুর রহমান কিন্তু আজাদি পার্টি নামে একটি পার্টি গঠন করেছেন রাজনৈতিক। শুধু তাই নয়, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ঘোষণার পরপরই তিনি ট্রাইব্যুনালে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগও দায়ের করে এসেছেন। কাজেই তারেক রহমান জানেন ওয়াকারুজ্জামানকে বিচারের মুখোমুখি করতে চায় সেনাবাহিনীর ভেতরে এমন একটা খুব সক্রিয় রাজনৈতিক পক্ষও আছে, এবং তাদেরকে যারা কিনা 2024-এর জুলাই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, গোলাম আজম পুত্র আব্দুল্লাহ লামা নাজমি কিংবা কর্নেল হাসিনুর রহমান সহ ওই যে বিক্ষুব্ধ কর্মকর্তাদের যে দল, তারাও বরং তারেক রহমানের প্রতি তাদের সমর্থন হয়তো সংহত করবেন যদি প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেন। সব মিলিয়ে তাই ওয়াকারুজ্জামানের হাতে বোধহয় আর সময় বেশি নেই, সেটা ওয়াকারুজ্জামান জানেন। কারণ অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা উপদেষ্টার বরাতে সে